কবজ, হ্যাঁ কবজ, যাকে আমরা সচরাচর মাদুলেও বলি, যারা জ্যোতিষ চর্চা বা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র এগুলোকে বিশ্বাস করে, তারা মাদুলি বা কবজ সম্বন্ধে তাদের একটা ধারণা আছে যে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন রকমের প্রতিকারের জন্য তারা বিভিন্ন সময় এই কবজ বা মাদুলি ধারণ করে থাকেন দেহে বা বিভিন্নভাবে। এতে তারা কতখানি সুরক্ষা পায় বা সুরাহা হয় তাদের প্রবলেমের, সেটা একমাত্র তারাই বলতে পারবেন। তা বিভিন্ন ধরনের কবজ, বিভিন্ন ধরনের মাদুলি হয়ে থাকে, বিভিন্ন রকমের প্রবলেম বা বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন জ্যোতিষী, বিভিন্ন তান্ত্রিকরা বিভিন্ন ধরনের কবজ দিয়ে থাকেন এবং প্রকারভেদে বিভিন্ন কবজের বা বিভিন্ন মাদুলির এক একটা বিভিন্ন ধরনের নাম হয়। তা যাই হোক, বর্তমানে একটা নতুন কবজ দেখা যাচ্ছে মার্কেটে বা জনমানসে, একটা নতুন কবজের ধারণা হয়েছে, নামটাও নতুন, সেটা হচ্ছে বিজেপি কবজ। হ্যাঁ, বিজেপি কবজ, যে কবজটা কোনো জ্যোতিষ ব্যক্তি বা কোনো তান্ত্রিক বা গুণিন যাদের আমরা বলি, তাদের কাছ থেকে প্রদত্ত হয় না বা তারা এটাকে তৈরি করেন না বা তারা এটাকে প্রতিকার হিসেবে কাউকে দেন না। এই বিজেপি কবজ বা বিজেপি মাদুলি প্রদান করা হয় কেন্দ্রীয় বিজেপি কার্যালয় থেকে এবং বিভিন্ন রাজ্যের যে বিজেপি সদর দপ্তরগুলো আছে সেখানের নেতৃবৃন্দরা ঠিক করে দেন কাকে কাকে এই কবজগুলো দেয়া হবে। তা এই কবজের দ্বারা তারা বিভিন্ন রকমের সুরক্ষা পেয়ে থাকে। তা আজকে এই কথাটা বলার একটাই উদ্দেশ্য যে আজকে একটা ঘটনা যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে একজন মানুষ, আজকে এসআইআর নিয়ে অনেক কথা হচ্ছে, সেই লোকটি কিন্তু বাংলাদেশি, তার সত্যিকার বাড়ি হচ্ছে বাংলাদেশ। তা তিনি এখানে থাকেন, কুচবিহারে থাকেন। তিনি এই দেশের, রাজ্যের নয়, এই দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। আজকে জ্যোতিষীর কথা বা জ্যোতিষশাস্ত্রের কথাটা বারবার করে উঠে আসবে এই কারণে যে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তারা বিভিন্ন সময় তাদের প্রবলেমের জন্য হাত দেখাতে যায়, জ্যোতিষীদের কাছে যায়। তো সেখানে একটা প্রচলিত কথা আছে স্টার, সেখানে কাউকে বলা হয় আপনার স্টার ফেভার করছে না, সেই কারণে আপনার এই অবস্থা। তা তেমনই এই যার কথা বলছিলাম সেই নিশীথ পরামানিক, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, হাফ প্যান্ট স্বরাষ্ট্রমন্ত্রী এই দেশের, রাজ্যের নয়। অতএব বাংলাদেশি লোক হয়ে এই রাজ্যে বসবাস করে বিজেপির একজন নেতা হিসেবে নিজেকে পরিণত করে তিনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, হাফ প্যান্ট স্বরাষ্ট্রমন্ত্রী। যাই হোক, হাফ প্যান্ট হোক আর ফুল প্যান্ট হোক, স্বরাষ্ট্রমন্ত্রী তো। তা উনি আলিপুরদুয়ারের একটা সোনার দোকানে ডাকাতি ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই। তা ওনার স্টার ভালো, উনি ডাকাতি কেসের একজন আসামি, একজন বাংলাদেশি, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। উনি আজ
দিনহাটা কোর্টে গেছিলেন। কেন? হাজিরা দিতে। তা হাজিরা দেওয়ার সময় দেখা গেল কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী বা কেন্দ্রীয় সিকিউরিটি তাকে কর্ডন করে নিয়ে যাচ্ছে আদালতে। 10-12টা গাড়ির সিকিউরিটি নিয়ে একজন ডাকাত যাচ্ছে, ডাকাতিতে অভিযুক্ত একজন ব্যক্তি যাচ্ছেন মাননীয় বিচারকের এজলাসে হাজির হতে। যেটা বলেছিলাম কবজ, মাদুলি, এটা হচ্ছে মাদুলির গুণাগুণ, যে একজন ডাকাতকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে, কেন্দ্রীয় সুরক্ষা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে এজলাসে হাজির হওয়ার জন্য। আমার কাছে এটা কোনো প্রশ্নই নয় বা এটা কোনো ভাববার বিষয় না। একটা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এই ভারতবর্ষ, যাকে নিয়ে আমরা গর্ববোধ করি। এই দেশে যারা সরকারটা চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার, তারা বলে থাকে সারা পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম দল বিজেপি। যারা এই কথাগুলো বলে, পৃথিবীর সবচেয়ে বড় এবং বৃহত্তম দল বিজেপি রাজনৈতিক দল, তারা তো মূর্খের স্বর্গে বাস করছে। পৃথিবীতে দুটো দেশ আছে, এক হচ্ছে চীন আর একটা হচ্ছে ভারত। চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম জনসংখ্যার দেশ, তারপরেই ভারতবর্ষ, অন্তত খাতা কলমে। পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এত জনগোষ্ঠী বা এত জনসংখ্যার মানুষ বাস করে না। চীনে নির্বাচন হয় না, কমিউনিস্ট শাসন চলছে। আর ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। এখানে যারা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি আসন পায় তারা সরকার গঠন করে। তা একটা বলদ বা একটা বোকাও জানে যে ভারতবর্ষের শাসন ক্ষমতায় যখন যে থাকবে তখন সেটাই হবে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। যখন কংগ্রেস ছিল তখন কংগ্রেসও ছিল পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যার দল বা এই সবচেয়ে বড় রাজনৈতিক দল। আজকে বিজেপি আছে, আজকে সেটাই সবচেয়ে বড় রাজনৈতিক দল। তার কারণ যতগুলো গণতান্ত্রিক দেশ আছে পৃথিবীর মধ্যে, কোনো দেশেই এত জনসংখ্যার লোক বাস করে না। তা যাই হোক, আজকে নীতিশবাবু দিনহাটায় এসেছিলেন একটা ডাকাতি কেসের মূল অভিযুক্ত হিসেবে সাক্ষ্য দিতে বা এজলাসে হাজির হতে। তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ একটা ডাকাতকে নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ভালো কথা। তা আমি যে কথাটা উল্লেখ করতে চাইছিলাম, যেটা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে বিচারক বিচার করবেন, বাদী পক্ষ আছে, বিবাদী পক্ষ আছে, দুপক্ষের উকিল আছে। তারা বিভিন্ন সাক্ষ্য প্রমাণ বা বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে বাদীকে বাঁচানোর চেষ্টা করবেন, বিবাদীকে বাঁচানোর চেষ্টা করবেন। অতএব কেউ বাদীর পক্ষে থাকবেন, কেউ বিবাদীর পক্ষে থাকবেন, দুপক্ষের উকিল। আর একটা পক্ষ আছে যে হচ্ছে যিনি অভিযোগ করেছেন, যার দোকানে ডাকাতি হয়েছে, সেই অভিযোগকারী। তা এই তিনজনকে নিয়েই হচ্ছে মামলা। তা আমার কাছে সবচেয়ে চিন্তার বিষয় এইটা বা ভাববার বিষয় এইটা, যে জন্যই আজকে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে একজন বিচারক যখন দেখবেন বা বুঝবেন যে একজন ডাকাতি কেসের মূল অভিযুক্ত তিনি আসছেন কেন্দ্রীয় সুরক্ষা নিয়ে, 10-12টা গাড়ি নিয়ে তিনি আসছেন এজলাসে,
তার মানসিক অবস্থা কি থাকবে? আমার দ্বিতীয় প্রশ্ন, ডাকাতের বিপক্ষে মানে ডাকাত সাব্যস্ত করার পক্ষে বা উনি ডাকাতি করেছেন এই তথ্যভিত্তিক বিষয়ের উপরে সওয়াল করার জন্য যে উকিলবাবুরা আছেন তাদের মানসিক অবস্থাটা কি, যে একজন ডাকাতকে কেন্দ্রীয় সুরক্ষা দিয়ে আদালতে হাজির করা হচ্ছে, তাকে কর্ডন করে নিয়ে আসা হয়েছে, তার সুরক্ষা বলয় তৈরি করে তাকে নিয়ে আসা হয়েছে 10-12টা গাড়ির কনভয়ে আদালতে। আরেকজনের মানসিক অবস্থার কথা আমি বলতে চাই, যে সেই ব্যক্তি যার দোকানে ডাকাতি হয়েছে, যিনি অভিযোগ করেছেন যে এই ডাকাতি কেসে, বা তিনি তখন জানতেন না যে কারা ডাকাতিতে যুক্ত ছিল, পরবর্তীতে যখন বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে পরিষ্কার হচ্ছে যে এনারা এই ডাকাতি কেসে বা ডাকাতির সাথে সংযুক্ত ছিলেন, তা তিনি যখন দেখবেন যে একজন ডাকাতিতে অভিযুক্ত মানুষ, যারা আমার ক্ষতি করেছে, যাদেরকে আমরা অভিযোগ করে আজকে এই আদালতে বিচার অনুষ্ঠিত হচ্ছে, সেই ব্যক্তিটা কেন্দ্রীয় নিরাপত্তা বলয়ের মধ্যে থেকে আদালতে হাজির হয়েছে। তাই এই তিনজন ব্যক্তি, বিচারক, উকিলবাবু যিনি তথ্য প্রমাণ দিয়ে দোষী করার চেষ্টা করবেন ডাকাতগুলোকে যে তারা ডাকাতি করেছে, আর যিনি অভিযোগ করেছেন যার সোনার দোকানে ডাকাতি হয়েছে, যার ক্ষতি হয়েছে, সেই ব্যক্তি, এই তিনজনের মানসিক অবস্থা কি হবে? আপনারা যারা দেখছেন ভিডিওটা তারা একটু ভাববেন যে এই তিনটে জায়গায় নিজেকে চিন্তা করবেন, কখনো বিচারকের জায়গায়, কখনো সেই উকিলবাবুর জায়গায়, কখনো সেই অভিযোগকারীর জায়গায় নিজেকে বসিয়ে চিন্তা করবেন যে এই অবস্থায় যদি আপনি একজন অপরাধী ব্যক্তিকে বা একজন অভিযুক্ত ব্যক্তিকে দেখেন এজলাসে, তখন আপনার অবস্থাটা কি হবে? আর বিচার ব্যবস্থা সেটা কি নির্ভীতে কাঁদবে, না বিচার ব্যবস্থাটা সঠিক এবং সময়োপযোগী এবং যেটা সত্য, যেটা শাশ্বত, সেই বিষয়টাই উঠে আসবে? সেটা কি সম্ভব বা অসম্ভব? একটু ভাববেন। এবার আসি সেই কবজের কথা। হ্যাঁ, এই কবজ এর আগেও লাভ করেছেন অমিত শাহ, খুনের আসামি, তিহার জেলে 83 দিন কাটিয়েছিলেন। সাক্ষ্য প্রমাণ জোটেনি। সাক্ষ্য প্রমাণ যারা ছিলেন তারা যেন কেমন অদৃষ্ট এক শক্তিতে হঠাৎ করে বিভিন্ন মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে মারা গেছেন, আর বাদবাকি যারা ছিল হয়তো তারা সামনেই আসেনি, অকস্মাৎ মৃত্যুর ভয়। তিনিও স্বরাষ্ট্রমন্ত্রী আজ এই ভারতবর্ষে। অদ্ভুত গণতন্ত্র, এই গণতন্ত্রে আমরা গর্বিত, আমরা আনন্দিত। সেই সেলুকাসের আবার সেই বিখ্যাত উক্তি, সত্যিই সেলুকাস, বড়ই এই বিচিত্র এই দেশ।